ইলেকশন হতে হবে। এটা আমি আগেও বলেছি, যখন অনেকে বলছি ইলেকশন হবে কি হবে না, আমি সবসময় বলছি ইলেকশন ছাড়া কোনো উপায় নেই। দ্বিতীয় কথা, হার জিত থাকবে। তবে আমি মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, জামাতে ইসলাম তার হিস্ট্রিতে 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পেয়েছে, মানে 40% লোকের সমর্থন পাওয়া, এটা আমি একটা বিশাল বিজয় বলে ভাবি। দ্বিতীয় কথা হলো 68-70। আপনি একটা জিনিস দেখবেন, আমি নির্বাচনটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে সকাল 7:30 থেকে বিকাল 4:30, আর 4:30 থেকে পরের অংশটুকু। এই পরের অংশটুকু নিয়েও যদি আমি ধরে নিই 50টা জায়গায় ম্যানিপুলেটেড করা হয়েছে, যদি ধরেও নিলাম, তাহলে ধরে নেন 70 আর 50 কত হয়? 120। জামাত ইসলাম কিন্তু ক্ষমতা যাচ্ছে না, কারণ ক্ষমতায় যেতে গেলে কিন্তু 150, মানে যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে, তার মানে মানুষ কিন্তু রায় দিয়েছে বিএনপির পক্ষে। সো এইটাকে সেজন্য বিএনপিকে আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে কংগ্রাচুলেশন করতে চাই। কারণ মানুষ, আমরা কি চাই? মানুষের ম্যান্ডেট, সে যাকেই দেখ, যাকেই পছন্দ করুক। 40% জামাতের ইতিহাসে এই প্রথম পাওয়া, 68টা আসন, এটাও প্রথম পাওয়া। হয়তো 68 জায়গায় 120 হতে পারতো, সেটাও, কিন্তু ওই 40% ভোট, এবং তার চেয়েও বড় আরেকটা, এবার 2টা ভোট ছিল, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক। হা ভোটের সমর্থনে যেমন আমি ছিলাম, যেমন বাংলাদেশ জামাত ইসলাম ছিল, এনসিপি ছিল, আমরা সেভাবে বিএনপিকে দেখতে পাইনি। কিন্তু হা ভোটের জয়যুক্ততার পর আজকে যখন স্টেটমেন্ট দিলেন বিএনপির পক্ষ থেকে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেন অ্যাজ ইট ইজ, সো সেটাও এই জাতির জন্য একটা ভাগ্যের পরিবর্তনের জন্য আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন আজকে আরো একটা সিদ্ধান্ত, প্রধান বিচারপতির কাছে ওনারা শপথ পড়তেছেন সবাই, যেটা কনস্টিটিউশন যদি মেনে নেন তাহলে হওয়ার কথা না। তার মানে কি, আমরা আবার সবাই মিলে কিন্তু জুলাই সনদকে অন করলাম। আমরা এমন একটা ফ্যাসিস্ট রিজিমের কোনো পেতাত্তার কাছ থেকে আমরা শপথ নিচ্ছি না। তার মানে কি, আমরা এখন হাদিকে ধারণ করতেছি, আমরা 24কে ধারণ করতেছি, 71কে ধারণ করতেছি। সো এই ফলকে প্রত্যাখ্যান করা কোনো কিছু নাই। যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে শিখতে হবে। আমি জায়গাটাতে একটু আসতে চাই শাহরিয়ার ভাই, ওই ভুলগুলোর জায়গায় আসতে চাই, কেননা আমরা জামাতকে সর্বোচ্চ চেষ্টাও করতে দেখেছি এবার, নানাভাবে নানান প্রতিশ্রুতি দিয়ে জনগণকে, বিশেষ করে আমরা যদি একেবারে নির্দিষ্ট করেই বলতে চাই, নানা ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে আমরা দিতে দেখেছি। একেবারে জান্নাতের টিকিট থেকে শুরু করে কবরে তাকে চতুর্থ প্রশ্ন যেটি করা হবে, দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল কিনা, এমন বিষয়গুলো যখন ছিল, এবং পরকালের একটা ভয় নিশ্চিতভাবে সাধারণ মানুষের মনে কাজ করেছিল। এই বিষয়গুলো কেন আসলে টানতে পারলো না? এবার আপনাকে একটা জিনিস বলি, টানতে পারলো না কি পারলো না, এই যেখানে প্রথম জিনিসটা বোঝেন, যেমন এতদিন আমি বিএনপির অনেক সমালোচনা করছি, ভোট পাওয়ার সমালোচনা আর আজকের সমালোচনার মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। এখনকার সমালোচনাটা কি হবে? তারা যে ইশতেহার দিচ্ছে সেই ইশতেহার সে বাস্তবায়ন করতে পারছে কিনা। গ্লাডস্টোন একটা কথা বলছে, এই অপোজিশন শুড বি এ বার্কিং ডগ। সো ভোট চাওয়ার জন্য আমরা যেটা করছি বা বলছি, যেমন এই যে আপনি যে কথাগুলো বললেন, আমি এখন যদি, আমার কাছে এরকম বহু ক্লিপ আছে, জান্নাতের টিকিটের কথা বিএনপিও বলছে। সো রাজনীতির ক্ষেত্রে প্ল্যাটফর্মে আমরা অনেক কথা বলি, কিন্তু কিছু ক্ষেত্রে একটা জিনিস এক জায়গায় হতে হবে, সেটা হচ্ছে কি, বাংলাদেশ জামাত ইসলাম কোরআন ও হাদিস এবং সুন্নাতে কি অনুযায়ী চলতে চায়। যেটা বললেন 4th নম্বর কোশ্চেন, ওটা আমারই কথা, 4th নম্বর কোশ্চেনে বলিনি। আমি বলছি যে অ্যাটলিস্ট কবরে গেলে বলা যাবে যে কিছুই করতে পারিনি, জামাতকে ভোট দিয়েছি। দ্যাট ইজ দ্য অ্যানসার, দ্যাট ইজ নট এ কোশ্চেন। সো আপনি যেহেতু বললেন যে কিছু আমাদের এই কোশ্চেন সেজন্য বলে দিলাম, ইউ গিভ মি দ্য চান্স টু ক্ল্যারিফাই, সেজন্য বলি। আরেকটু পরিষ্কার করে বলি ভাই, আপনি যেহেতু বলছিলেন যে যেটা পেয়েছে তাতে আপনি মোটামুটি সন্তুষ্ট, এবং মোটামুটি না, আমি খুব সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। আমি খুব মোটামুটি না, বাংলাদেশের ইতিহাসে 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পাইছে, এবং এই 40% নিয়ে কোনো পক্ষ কেউ কোনো বলতে পারতেছে না যে এই 40% জালিয়াতির মাধ্যমে অবটেন হয়েছে, কোনো কিছুর মাধ্যমে অবটেন হয়েছে। আপনি বলছিলেন যে কিছু ভুল ত্রুটি, আমি একটু জানতে চাইবো, জামাতের বাংলাদেশের ইতিহাসে জামাতের সব থেকে বড় সুযোগ ছিল এই নির্বাচন, এই ভোটের সংখ্যা বাড়তে পারতো কিনা? আপনি নিশ্চিতভাবে প্রত্যেকটা দলের ভুল ত্রুটি আছে, আমি একটু জামাতের জায়গাটা থেকে জানতে চাইবো যে কোন বিষয়গুলো আসলে কাজ করেছে, কারণ সব থেকে প্রচলিত যে বিষয়গুলো আছে, মুক্তিযুদ্ধের ইস্যুটা কাজ করেছে কিনা, নারীর ইস্যুটা কাজ করেছে কিনা, ধর্মের ইস্যুটা কাজ করেছে কিনা, যদি একটা একটা করে একটু আপনাকে একটা করে বলি। 1990 সালে ভোট পেয়েছিল সর্বোচ্চ 12%, 1996 সালে পেয়েছিল 4%, 2001 সালে ভোট করছিল বিএনপির সাথে, তারপরেও সেটা 7%-এর উপরে যায়নি। সো সর্বোচ্চ ভোট 91 সালে 12%। সো 3টা প্রমিস করছে জামাত ইসলাম। একটা হচ্ছে কি, নারীর বিষয়ে আপনি যেটা বলেন, যে আপনার 3টাকেই বলি, এই 3টাকে যদি জনগণ একসেপ্ট না করতো তাহলে 12 থেকে 40 28%, এবং ভোটার সংখ্যাও কিন্তু বাড়ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে কিন্তু যে টোটাল ভোটার 91 সালে সেটা ছিল টোটাল পপুলেশন,
আজকে যদি টোটাল ভোটার দেখেন 12 কোটি, 91 সালে 12 কোটি লোকই ছিল না, 10 কোটি লোক ছিল। তাহলে আপনি যদি সেই জায়গাতেও যান, সিগনিফিকেন্টলি মানুষ এটাকে একসেপ্ট করছে। এবং আমি বলবো জামাতের যে নৈতিক জয়, জামাতের যে কর্মসূচি, ইস্তেহার, সেটাকে মানুষ সমর্থন করছে। আর রাজনীতিতে শোন, এইটা কি জন্য 5 বছরের জন্য, এই 5 বছরে আপনাকে দেয়নি বলে সামনে দিবে না তা কিন্তু না। প্রথম জিনিস হচ্ছে অপোজিশন যদি না থাকে, এই 15 বছরে কি কেন, ওয়াই বাংলাদেশ ডিড নট ফাংশন এট অল। দেখেন, যাকে গৃহপালিত বিরোধী দল বানালেন তার সমস্ত জায়গায় জামানত বাজেয়াপ্ত, মানে জাতীয় পার্টি বলে একটা পার্টি এ দেশ থেকে নিঃশেষ হয়ে গেল, এবং সেটা কি জনগণের ভোটের দ্বারা। তো আপনি যদি পিপুল এমপাওয়ারমেন্ট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আদর্শ নিতে বিশ্বাস করে, এবং আদর্শ নিতে বিশ্বাস করে বলেই আমি কিন্তু 68-র চেয়ে বলবো 40%কে আপনি দেখতে হবে বাংলাদেশের। এবং আরো একটা জিনিস দেখেন, হ্যাঁ ভোট কত পার্সেন্ট পড়ছে, 60%। এই 60% তো জামাতে ইসলামের জন্য। আচ্ছা, আমি না এটা নিয়ে একটু জাহিদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো। কিছুক্ষণ আগে 11 দলীয় জোট একটা প্রেস ব্রিফিং করেছে, সেখানে জামাতের আমির কথা বলেছেন, এনসিপির নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন। এনসিপির নাহিদ ইসলাম যখন কথা বলছিলেন, আমরা অনেকগুলো আক্ষেপের কথা সেখানে শুনেছি। কেন যেন ওই 11 দলীয় জোটের যে সংবাদ সম্মেলন, সেখান থেকে শাহরিয়ার ভাই যতটা আসলে সন্তোষী প্রকাশ করলেন বা স্বাগত জানালেন, আমরা ওই বিষয়টা দেখতে পাইনি। ওখানে যে বিষয়গুলো এসেছে, নাহিদ ইসলাম বলছিলেন যে কয়েকটি আসনে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে, ফলাফল পরিবর্তন, সময় নিয়ে ফলাফল পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে, তিনি অভিযোগ করেছেন। এবং শাহরিয়ার ভাই যেমনটি বলছিলেন, এটিও দাবি করেছেন যে 60% যারা হা ভোট দিয়েছে সেটা 11 দলীয় জোটেরই ভোট, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কোনো হা ভোট আসেনি বা অন্যান্য জায়গা থেকে আসেনি। এবং নির্বাচন নিয়ে তারা এখনো চিন্তা ভাবনা করছেন, তার একটা চূড়ান্ত অবস্থানের ব্যাপারে জানাবেন, হয়তো বা খুব অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারবো। আপনার কি মনে হয় পুরা নির্বাচন ব্যবস্থা এবং আমি যে সংবাদ সম্মেলনের কথা বললাম সবকিছু মিলে কেমন দেখছেন? শাহরিয়ার ভাই যা বলেছেন একদম ঠিক বলেছেন, নাহিদ এবং জামায়াতের আমির যা বলছেন একদম ঠিক বলছেন। কারণ ইনি রাজনীতি করেন না, ওনারা রাজনীতি করেন, উনি সমর্থন করেন তাদেরকে, তাদের ন্যারেটিভ এস্টাবলিশ করেন। যেমন আমি আমার একটা ভিডিও আমার পার্সোনাল চ্যানেলে ইলেকশনের আগের দিন আমার একটা ভিডিও হেডলাইনই ছিল বিজয়ের জন্য জামায়াত ইসলামকে অগ্রিম অভিনন্দন, এরকম একটা হেডলাইনই দিয়েছি। কারণ কি? কারণ এই যে শাহরিয়ার ভাই যা বললেন 100% একমত। আমি ওখানে স্পষ্টভাবে বলেছি বিএনপি 2/3 মেজরিটি পাবে। আমার কিন্তু প্রেডিকশন আছে, আমার জ্যোতিষ বিদ্যা হিসাবে আমাকে আপনি জ্যোতিষ হিসাবে ব্যবহার করতে পারেন। অনেকে অনেক কনফিউজ ছিল, তাই না? অনেকে মনে করছিল ইভেন বিএনপি 151 পায়, কেন ওখানে বলা আছে, কিন্তু আমি ওখানে বলেছি জামাত সর্বোচ্চ 70 সিট পেতে পারে। এটাও মিলছে দেখুন কম বেশি। আমি এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম গতকাল। আচ্ছা, আপনি গতকাল দিয়েছেন, আমি এর আগের দিন দিয়েছি। আচ্ছা, তো তাহলে এই যে যা যা বলেন কথা এগুলোই বলেছি। মানে একটা দল 70-এর মতো সিট পেয়ে যাচ্ছে, তখনও তার ভোটের পার্সেন্টেজ জানি না, অ্যারাউন্ড 40% ভোট পাচ্ছে। শুধু সেটা না, আরেকটা জিনিস যোগ করি, এই দলটা একটা ইলুশন তৈরি করেছে দলটা ক্ষমতায় চলে যেতে পারে। আপনি এটা নিয়েও জিজ্ঞেস করতে চাচ্ছিলেন? হ্যাঁ, খেয়াল করুন, এইগুলো প্রত্যেকটাই দলটার সাকসেস, এই ক্রেডিট তাদেরকে দিতেই হবে আপনাকে। এবং এটা বিরাট বিজয়, এবং সত্যিকার অর্থে বিএনপি তার সাইজের সাথে যে জায়গায় গেছে, উন্নতি যদি বলেন, ডিফারেন্স যদি বলেন, জামাতের ডিফারেন্স পার্সেন্টেজে যদি হিসাব করেন, হিউজ। সো এরা জিতেছে। আচ্ছা, এখন নাহিদ ইসলাম বা ডক্টর শফিকুর রহমান কেন এটা বলছেন, ওনারা বলবেন না, কারণটা বলি। মাঠের ক্যাম্পেইনে, নির্বাচনের ক্যাম্পেইনে কিন্তু তারা জিতে যাচ্ছেন। নাহিদ ইসলাম ভোট দিয়ে বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে যাচ্ছি। ফাইন, এটা বলতে হবে তো। জি, আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজে দেখেন আমি 70 সিট পাবো, আপনি 30 সিট পাবেন তখন। আচ্ছা, সো আপনাকে রাজনীতির জন্যই দেখাতে হবে আপনি অনেক বড় দল হয়েছেন, আপনি ক্ষমতায় যাবেন, যাতে আপনি তো আপনার নিজস্ব যে ভোট ব্যাংক আছে তারটা তো পাবেন, জি, বিএনপিও তারটা পাবে। দুই দলই চেষ্টা করে মাঝে যারা আছে, সুইং ভোটার বলি আমরা বা আনডিসাইডেড ভোটার, তার ভোট পাওয়ার জন্য। তো ওদের প্রবণতা থাকে যে দলটা জিতবে তাকে ভোট দেয়া, কারণ তারা মনে করে জেতা পার্টি থেকে যদি এমপি হয় এলাকায় উন্নয়ন হয়, মানে এলাকায় উন্নয়নের কাজ এমপির না, কিন্তু তারা এভাবেই ভাবেন। জি। তো এটা বলার পর এখন বিপদ কি হয় খেয়াল করুন। আপনি বলছেন আপনি ক্ষমতায় চলে যাবেন, সরকার গঠন করবেন, পেয়েছেন অ্যারাউন্ড 70, মানে অর্ধেক বা তার চেয়ে কম সিট। আপনি কি ব্যাখ্যা দেবেন তাহলে? আপনাকে নেতা কর্মীকে ব্যাখ্যা দিতে হবে, আপনাকে ভোটারের সময়। তাহলে কি দাঁড়ালো? কোথাও কোথাও সমস্যা হয়েছে, এটা হয়েছে, আমরা দেখছি, আমরা করবো কিনা। ওনারাও ভেতরে ভেতরে, আমি আপনাকে কনফার্ম করছি, খুশি। তারাও জানেন তাদের বিজয় হয়েছে, কিন্তু যেহেতু তারা রাজনীতি করেন, এইটুকু আপনিও মনে করেছেন যে 70-এর মতো সিট পাবে, এবং তারাও জানতেন। তারপরে যে হাইপটা আমরা দেখেছি, একটা সময় এমনও মনে হয়েছে যে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, জামাতও বের হয়ে চলে আসতে পারে, এরকম অবস্থান দেখছি। এখন তাদেরকে এই ব্যাখ্যাটুকু তো দিতে হবে, কেন দিতে হবে যে কেন কমলো, এতটা কমলো, অন্ততপক্ষে 100টা নয় কেন? একদম। হ্যাঁ, সেই জায়গাটুকু আপনার কাছে কি মনে হয় যে আরো আগাতে পারতো কিনা? না, এটা যেটা হয়েছে এবার, আমি এটাকে অনেক অনেক বেশি মনে করি, অনেক বেশি মনে করি। ভবিষ্যতে সঠিক ট্র্যাকে তারা যদি চলে, বিএনপি অনেকগুলো ভুল করেছে, সেই ভুলগুলো যদি বিএনপি না শুধরায়, হু নোজ নেক্সট ইলেকশনে তারা সত্যি সত্যি ফাইট দেবে বা ক্ষমতায় চলে যেতে পারে। আবার উল্টো হতে পারে, যেমন 91 সালে জামায়াত ইসলামী একা নির্বাচন করে 17টা সিট পেয়েছে, 96 সালে 3-এ নেমে গেছে।
ভোটের পার্সেন্টেজও কমেছে, সিটও কমেছে, বাড়তেও পারে কমতেও পারে। এটা আসলে 5 বছর অনেক লম্বা আপনার সময়। কথার সাথে আমিও একটু অ্যালার্মিং বলতে চাইবো, কারণ জনাব তারেক রহমান ঢাকা 17-তে যদি মাত্র 4,500 বা 5,000 ভোটে যেতে, এবং ঢাকার 6টি আসনে তো আমরা দেখেছি খুবই কম। অবস্থানটা আসলে কিরকম। সুতরাং এটা ডেফিনেটলি তাদের জন্য। আর জামাত এখন যে অবস্থানে আছে নিশ্চিতভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে, এবং ভবিষ্যৎ সামনের নির্বাচনে জামাতকে নিশ্চয়ই আরো শক্তিশালী রূপেই আমরা দেখতে খুব পাবো। স্বাভাবিক। একই সাথে বিএনপিও যে যে জায়গায় ভুল করেছে তারাও তাদেরগুলো নিয়ে কাজ করবে। ইনফ্যাক্ট গণতন্ত্রের এই জিনিসটাই সৌন্দর্য, দলগুলো পরস্পরের মধ্যে ফাইট করতে থাকবে গণতান্ত্রিক পদ্ধতিতে, প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে চেষ্টা করবে আরেকজনকে যতটা ছোট করে ফেলা যায়, এটাই নিয়ম। এখন আপনার কাছে কি মনে হয় যে এই যে সোমবারে যারা সংসদ সদস্য হবেন তারা শপথ গ্রহণ করতে যাচ্ছেন, এবং জনাব তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যিনি অর্জন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার সামনে তো সব থেকে বড় চ্যালেঞ্জটা আসলে আপনি কি মনে করছেন? যদি জুলাই সনদের কথা তিনি বলেছেন যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ এটি আসলে তারা সম্পূর্ণ করবেন, সেক্ষেত্রে তো কি প্রধানমন্ত্রী থাকা এবং দলীয় প্রধান থাকার যে বিষয়গুলো, এরকম বিষয়গুলো যখন আসবে, সেক্ষেত্রে তারেক রহমানের সামনে এগুলো চ্যালেঞ্জ হিসেবে দুটো আসবে কিনা? পদে একসাথে থাকা নিয়ে জুলাই সনদে কোনো সমস্যা নেই। আপনি যদি গণভোটের পেপারটা দেখেন, এর মধ্যে কখতে দুটো ইস্যু আছে, এগুলো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, এগুলো আলাদা করে উল্লেখ করে দিয়েছে। গতে কতগুলো বিষয় উল্লেখ করে বলছে আর 30টা বিষয় যেগুলোতে দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো করতে বাধ্য থাকবে। সেগুলো ম্যান্ডেটরি থাকবে। আচ্ছা, আচ্ছা, ওর মধ্যে কিন্তু একই ব্যক্তি দুটায় থাকতে পারবে না, এটা নেই। ঘতে বলেছে বাকি জিনিসগুলো দলগুলো তার ইশতেহার অনুযায়ী করবে। তার মানে কথাটা এইরকম, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসতো তাহলে তার ইশতেহার এবং সে কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট দেয় নাই। অর্থাৎ বিএনপি কি তাহলে নোট অফ ডিসেন্ট সহ করতে পারবে যেগুলো মানে নোট অফ ডিসেন্ট আছে? না, হ্যাঁ, ওই যে ওইটা পারবে, সবগুলো পারবে না, আচ্ছা। ওইটা পারবে, ওইটা নোট অফ ডিসেন্টটা কার্যকর থাকবে, ঘতে এটা লেখা আছে এভাবে। সুতরাং একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকতে পারবে না, এটা জুলাই সনদে যেভাবে আছে। বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট আছে এখানে, বিএনপি সমস্যা হবে না। সমস্যা হবে না, সেই সিদ্ধান্ত তারা নিতে পারবে। আর আমরা জানি, আমরা অতীতের ইতিহাস থেকে জানি, এর আগের যখন আমরা ঘটনা বলি, হাসিনার পতনের পর কিন্তু আমরা হিজবুত তাহরীরের মতো যারা সংগঠন আছে তাদের একটা উত্থানের কথা আমরা কিন্তু জানি, এবং এই ঘটনা কিন্তু এর আগে হয়েছে। বিএনপি যখন জয়লাভ করেছে সম্ভবত এটা 2001 সালে, তখনও এক ধরনের বিএনপির কিন্তু ভূমিধস বিজয় হয়েছিল এবং উগ্রপন্থার সেখানে আসলে মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে বিএনপির চ্যালেঞ্জের মধ্যে এটা একটা অন্যতম চ্যালেঞ্জ হবে কিনা, যে উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেটিকে আসলে কন্ট্রোল করার বিষয়ে তাদের একটা বিশেষ প্রস্তুতি থাকতে হবে? বিএনপি এবার আগের মতো করবে না। একটা দল আগে যেসব ভুল করে থাকে, আর তারা রিল্যাক্টেন্ট ছিল, পরবর্তীতে তারাই কিন্তু স্টেপস নিয়েছে, কিন্তু তারা দেরি করেছিল, এটা ট্রু। এবারকার সংকটটা তাদের তৈরি করা না, এবারকার সংকটটা ডক্টর ইউনূসের সময়ে তৈরি হয়েছে। ধরুন 150-এর বেশি মাজার ভাঙা হয়েছে, মানে মাজারে কি হয় না হয় অনেক সময় আমরা সত্যি মনে করি বা আমরা এভাবে খোঁজ খবর নিলে জানবো, এখানে অনেক সময় ইললিগাল কাজ হয়, মাদকের সাথে রিলেটেড ইস্যু থাকে, কখনো কখনো, সব ঢালাও ভাবে বলছি না, কিন্তু মাজার ভাঙা বা জ্বালিয়ে দেয়া এটা দেশের আইন অমান্য করা। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, কখনো কখনো নাটক, গান, এসবের অনুষ্ঠান, এগুলো অনেকগুলো, মানে একটা দুটো হলে কথা ছিল, বিচ্ছিন্ন ঘটনা বলতে পারতাম। সিস্টেম্যাটিকলি যে বলে, সিস্টেম্যাটিকলি ঘটেছে। নারীদের ফুটবল খেলা যাবে না, এরকম ঘটনাগুলো ইউনূসের সময় কিন্তু হয়েছে। ফলে বিএনপির সামনে চ্যালেঞ্জটা আসলে আছে। জি, তাকে ক্ষমতায় এসেই আইন শৃঙ্খলা রক্ষার মধ্যে আসলে এগুলো পড়ে, এগুলোকে আলাদাভাবে যে মনোযোগ দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখা ভালো, এই যে এই জিনিসগুলো বেরোলো, এটা কি হঠাৎ করে তৈরি হয়েছে? না, এটা আমাদের সোসাইটিতে আছে, এবং এটা আবার অনেক বেশি আছে তা না। কিন্তু ডক্টর ইউনূসের সময়, এবং উনি যেহেতু ঘটনাচক্রে এগুলোকে খুব বেশি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেননি, এগুলো বেশি দেখা গেছে। সো বিএনপিকে আইন শৃঙ্খলা যদি তারা ঠিকঠাক মতো মেনটেন করে, ওর সাথে একই প্যাকেজে এগুলো কন্ট্রোল হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি শাহরিয়ার ভাই আপনার কাছে আবার একটু আসি। বিএনপি সরকারের সামনে নিশ্চিতভাবে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কর্তৃত্ববাদী একটা সরকারের পতনের পর আমরা মব সন্ত্রাসের মতো অনেকগুলো ঘটনা দেখেছি, এবং সেটি জনমনে একটা আতঙ্ক তৈরি করেছে, এবং বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা খুব একটা উন্নতি আসলে দেখিনি। আপনার কাছে কি মনে হয় যে এটা থেকে আসলে উত্তরণ সম্ভব মানে খুব অল্প সময়ের মধ্যে? আচ্ছা, তার আগে আমি একটু ভাইয়ের সাথে একটু অ্যাড বলবেন। করতে চাই। প্রথম জিনিস হচ্ছে, আমি গত মঙ্গলবারে আমি টেক্সট মেসেজ দিয়ে আমি বিভিন্ন জায়গায় এই টেক্সট মেসেজ দিয়ে আমি বলছি, এবং জাহিদ ভাই দেখেন, বিএনপি 150টা নিশ্চিত সিট, জামাত জোট 70টা নিশ্চিত সিট, আচ্ছা, সবাই মোটামুটি একই প্রেডিকশন ছিল। আচ্ছা 72টা হচ্ছে সুইং সিট, জি, তাহলে 72টা হচ্ছে সুইং সিট। এই সুইং সিটটাই হচ্ছে নির্ধারণ করবে ভাগ্য, এটা হচ্ছে আমার প্রেডিকশন ছিল, দ্যাট ওয়াজ মাই প্রেডিকশন। এবং আজকে যে তর্ক বিতর্ক যেটাই হচ্ছে সেটা হচ্ছে 53টা সিট নিয়ে। আমি কিন্তু প্রথমে শুরুতে বলছিলাম যে 53 যদি আমাদের যুক্ত হয়, ইউ আর নট গেটিং দ্য মেজরিটি। রাইট। কিন্তু এটা সুবিধাটা কি ছিল, কেন আমি এটা চাচ্ছিলাম? অ্যাবসলিউট মেজরিটি হলে তখন আপনার একটু অটোক্রেট হওয়ার একটা সুযোগ থাকে।
সো আমি জাহিদ ভাই এটার সাথে তাহলে ব্যালেন্স চেক আর 2/3 হলে কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু 2/3 না হলে আপনি কি করতে পারবেন যে দেয়ার উইল বি এ ব্যালেন্স। সো অ্যাজ এ নাগরিক হিসাবে, আর যেটা ভাই বলল আগে, অ্যাজ এ ওয়েল উইশার হিসাবে আমি চাইছিলাম যে কোনো পার্টি 2/3 না পাক, তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স অ্যাটলিস্ট থাকবে। এখন কেন এই 53টা, যেমন আপনি উদাহরণ টানলেন সেজন্য বলতেছি, এই ইলেকশন কমিশন খুব সুন্দর সব জায়গার ভোট গণনা এবং রেজাল্ট দিচ্ছিলেন, হঠাৎ ঢাকার বেলায় এসে উনি 2 ঘন্টা কিন্তু টিভিতে বন্ধ করে রাখলেন। 2 ঘন্টা আপনার কালকে Update খেয়াল বন্ধ। করে দিবেন, আপডেট বন্ধ করা ছিল। দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন, বলা ছিল 2 ঘন্টা পর পর টোটাল ভোট কত কাস্ট হচ্ছে সেটা আপডেট দেবেন, দুপুরের পর ওনারা আপডেট দেওয়া টোটালি বন্ধ করে দিবেন। এতে জনগণ মানে কি হয়, আমি এখন যে কারণে প্রথমেই আমি বললাম যে আমি রাজনৈতিক মানে সমর্থন করি বা ওই লুইসার, তার চেয়ে আগে দেশ আমার কাছে আগে। জুলাই সনদ, আমি যদি এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করতে যাই, আমার জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ আমি যদি রেফারেন্ডাম মানি আর যদি বলে এটা মানি না, যদি আমি আপনাকে বললাম যে ভাই এখানে বসে আছে ঠিক আছে কিন্তু আপনি নাই, তাহলে কি আমার দ্বিচারিতা হলো না? কারণ আমরা তো 3 জনই আছি। সো আমি একদিকে বলবো রেফারেন্ডামে কোনো কারচুপি হয়নি, কিন্তু ভোটের যেটা হলো পার্লামেন্ট ইলেকশন, সেখানে কারচুপি হলো। যেমন আমি আগের দিন রাতের বেলা ওটা হচ্ছে বাংলা এডিশনে দিচ্ছিলাম, তখন পুতুল ছিলেন আমার সাথে। পুতুল বললেন যে আমাকে এখনই চলে যেতে হবে, কি কারণে? আমার ভোটার পুলিং এজেন্টের কাছ থেকে ভোটের যে ফলাফলের কাগজ সেখানে সাইন নিয়ে নেওয়া হচ্ছে। সো এই কিছু ইরেগুলারিটিস ছিল, এই ইরেগুলারিটিসগুলো ইচ্ছা করলে কি করা যেত, এগুলো অ্যাভয়েড করা যেত। এবং সেটা আমি বলবো নির্বাচন কমিশন এই যে অল্প একটু কারণে বিএনপি মেজরিটি পাইতই ভাই। আপনি যে 55টার জায়গায় হতো 30টা, মানে ঢাকা 17 দিয়ে দিলে কি হতো? বগুড়া 7 নিয়ে থেকে বলতেছেন ওখানে তারেক রহমানের কিছু হয়েছে 6 নিয়ে, কিন্তু ঢাকা 7 দিয়ে দিলে কি হতো? ঢাকা 8 মির্জা আব্বাসের ওই জায়গাতে আপনি হোয়াট ক্যাপাসিটি আমার ওয়াইফ ওখানে বসেছিলেন, ইসে পুলিং এজেন্ট না। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে, তো ওয়াইফ এসে হঠাৎ করে বসলেন, এটা ক্যান্ডিডেট ওয়াইফ বসতে পারেন না। সো এই প্রশ্নগুলো ঊর্ধ্বে ওঠা যেত, কিন্তু এখন আমি কেন গেটার ইন্টারেস্টে আমি এই জিনিসগুলো আর যেতে চাই না। কি কারণে যেতে চাই না? আপনি আপনার জন্য আপিল করার সুযোগ আছে, আপনার জন্য ইলেকশন কমিশন রিকাউন্টিং এর সুযোগ আছে। সো দেয়ার ইজ এ লিগাল প্রসিডিওর, এবং এই লিগাল প্রসিডিওর যদি আপনি না মেনে রাস্তায় নামেন, তাহলে আপনার ডেমোক্রেসি বাধাগ্রস্ত হবে, এবং যেটা কোনোভাবেই করা যাবে না। এবার আপনার সেকেন্ড জিনিস আসি, ভাই যেটা বলছে নোট অফ ডিসেন্টে, নোট অফ ডিসেন্টে দেখেন, নোট অফ ডিসেন্ট কিন্তু গণভোটে ছিল না, পার্টির ইশতেহারে ছিল। এবং এই কথাও ঠিক বলা হয়েছিল যে যে নোট অফ ডিসেন্ট সেটা আপনার পার্টি ইশতেহারে দিবেন, ইশতেহার যদি আপনার জয়লাভ করে তাহলে আপনি সেগুলো কি করতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং আমি যতখানি জানি, আমার যতখানি বিশ্বাস, তাদের ইশতেহার পরে এবং নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সব মাইনরিটি ইস্যুগুলোতে। যেমন আমি বিএনপির 2 একটা নোট অফ ডিসেন্টকে আমি নিজে সমর্থন করি, যেমন চিফ জাস্টিস হবে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে, যে জ্যেষ্ঠ হবে নট নেসেসারিলি তাকেই করতে হবে, এটা আমি নিজে, কারণ একজন জ্যেষ্ঠ আছে উনি পারফেক্ট নাও হতে পারে, পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না। সো দেয়ার শুড বি এ অল্টারনেটিভ। সো কিছু কিছু জায়গায় কিন্তু এগুলো কোনোটাই ফান্ডামেন্টাল ছিল না। পার্টির চেয়ারম্যান 10 বছর এবং পার্টির মানে প্রধানমন্ত্রী ওনারা এটা একসেপ্টই করে নিছেন যে 10 বছর পর থাকবেন। সো দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট এখানে। আচ্ছা, তারপরে আরেকটা বিরতি নেবার সময় হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমি জাহিদ ভাই, শারীর ভাই যেমনটি বলছিলেন, আমি নিজেও এই প্রশ্নটা করতাম যে এই যে ভূমিধস বিজয় বিএনপির, সেটি আবার বিএনপিকে কর্তৃত্ববাদী একটা শাসকের ভূমিকায় তাদেরকে রাখাবে কিনা। ঝুঁকি আছে, মানে সারা পৃথিবীতে সবসময় দেখা গেছে এত বড় যখন সংখ্যাগরিষ্ঠতা হয় তখন এই ঝুঁকি থাকে, বিশেষ করে 2/3 মেজরিটি যেটা হয় লোয়ার হাউসে। এখন যদিও আপার হাউস হওয়া এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে সেটারও রোল থাকা নিয়ে প্রশ্ন আসবে, কিন্তু জামায়াত ইসলামী যদি অ্যারাউন্ড 40% ভোট পেয়ে থাকে, আমি এখনো নিশ্চিত তথ্য পাইনি, বিএনপি 50%-এর বেশি ভোট পাবে। 53% ভোট হয়ে গেছে। বিএনপি, আচ্ছা। আর জামাত পাইছে 40%। তাহলে খেয়াল করি বিএনপির হাতে, বিএনপি আপার হাউস প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে হলেও তার 53টা সিট হয়ে যায়। সো বিএনপি কনস্টিটিউশন অ্যামেন্ড করার প্রাথমিক কাজটা করে ফেলতে পারে, এরপর এটা আবার গণভোটে যাবে। মানে কেন ঝুঁকির কথা বলা হয়, কারণ সে তখন সংবিধান সংশোধন করার ক্যাপাবিলিটি পেয়ে যায়। এখন বিএনপি এটা করবে কিনা সরিয়ে রেখে আমরা বলতে চাই, এইবারের মতো আমি আবার মনে করেছি বিএনপির শক্ত, বিএনপি শুধু না, যদি জামায়াত ইসলামী সরকার গঠন করতো, আমি একটা খুব শক্তিশালী সরকার চেয়েছিলাম। 200 মানে আপনি সকাল বিকাল মানে কনস্টিটিউশন চেঞ্জ করবেন, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি যখন এই 2/3 মেজরিটি নিয়ে আসেন, আপনার সরকারের একটা বেশি অথরিটি তৈরি হয়। এই অথরিটিটা আপনাকে স্বৈরাচার যেমন করতে পারে, আবার এই অথরিটিটা আপনাকে কাজ ভালোভাবে করতে সাহায্য করতে পারে। এখন আমি এইবার কেন চেয়েছি এরকম একটা সরকার হোক সেটা বলছি। বাংলাদেশ ইতিহাসে এত বিধ্বস্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আর কোনোদিন ছিল না, কোনোদিন না। এরশাদেরও পতন হয়েছে, এরশাদ 9 বছর স্বৈরশাসক ছিলেন বলছি আমরা, কিন্তু এরশাদের সময়ও ধরুন পুলিশ পালিয়ে যায় নাই, তো তার মানে পুলিশ এমন খারাপ কিছু করে নাই যে পুলিশকে জনগণ গিয়ে মেরে ফেলতে যাবে, তাই তো? তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশে এখন একটা সরকার থাকতে হবে যার
কন্ট্রোলে পুলিশ, সিভিল ব্যুরোক্রেসি। শেখ হাসিনার সময় কিন্তু তাকে রাতের ভোট্টোর দিয়ে একটা পর্যায়ে আমলা পুলিশ বলতো তাকে আমরাই ক্ষমতায় রেখেছি, বলতো আমাদের পার্সোনাল লেভেলে। সো এই যে একটা বিশেষ ধরনের আমলা, বিশেষ ধরনের পুলিশ তৈরি হয়েছে, এদের উপরে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখতে চায় বা অন্যান্য সার্ভিস যারা দেন, একটা শক্তিশালী সরকার লাগবে। শুধু সেটা না, বাংলাদেশ খুবই টাফ জিওপলিটিক্যাল ফাইটে পড়ে যাবে। চায়না আমেরিকা, চায়না ইন্ডিয়া, ইন্ডিয়া চায়না, এরকম নানান কিছু ঘটনা ঘটতে পারে। সেখানেও একটা শক্তিশালী ম্যান্ডেটের সরকার যদি থাকে, সে বেটার বার্গেইন করতে পারবে। সবকিছু মিলে আমি মনে করি এবার হওয়া দরকার। ঝুঁকিটা আছে, এই ঝুঁকি ঠেকানোর জন্য আমরা যেটা আশা করি যে আমাদের গণমাধ্যম, সিভিল সোসাইটি সবাই মিলে, এবং নাগরিকরাও, সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই ভাইব্রেন্ট এখন, প্রচুর চাপের মধ্যে বিএনপিকে রাখতে হবে যেখানে তার কোনো ডেভিয়েশন হয়। জি।